প্রিয়ার শ্বশুরবাড়ির পরিবার ব্যালকনিতে থাকতে খুব পছন্দ করে। সেই কারণে তাদের বাড়ির মধ্যে সবথেকে বড় জায়গা হলো তাদের সুন্দর ব্যালকনি। সেখানে ভীষণ সুন্দর আর্টিফিশিয়াল ঘাস লাগানো থাকে, বসার জায়গা, ডাইনিং টেবিল, শোয়ার খাট সবকিছুই সেখানে আছে। এমনকি ব্যালকনিতে খুব সুন্দর আলো বসানো থাকে। কিন্তু বিয়ের পর প্রিয়া মোটেই 2 তলার ব্যালকনিতে থাকতে পছন্দ করে না। একদিন রচনা দেবীর প্রতিবেশী সাবিত্রী দেবী তাদের সাথে গল্প করতে আসে। তখন রচনা দেবী ব্যালকনিতে বসে পেপার পড়ে। মা, পাশের বাড়ি থেকে আপনার বান্ধবী এসেছে। সাবিত্রী কাকিমাকে আমি একতলায় বসতে বলেছি। আপনি চলুন, আমি আপনাদেরকে চা সিঙ্গারা করে দিচ্ছি। আপনারা বসে বসে চা সিঙ্গারা খাবেন আর গল্প করবেন। না না, তুমি সাবিত্রীকে একতলায় কেন বসিয়েছো? ওখানে হাওয়া বাতাস কিছুই নেই। তুমি বরঞ্চ ওকে 2 তলার ব্যালকনিতে পাঠিয়ে দাও। আমি ওর সাথে এখানে বসেই গল্প করব। আর তুমি আমাদের জন্য চা সিঙ্গারা ব্যালকনিতেই দিয়ে যাও। শাশুড়ি এই কথা বললে প্রিয়ার কিছু করার থাকে না। সে শাশুড়ি মায়ের বান্ধবীকে 2 তলার ব্যালকনিতে পাঠিয়ে দেয়। সেখানেই তারা দুজনে বসে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করে। প্রিয়ার শ্বশুরবাড়ির লোকেরা এরকম ভাবেই প্রত্যেক দিন ব্যালকনিতে খাওয়া দাওয়া করে, সেখানেই ঘুমায়। এমনকি আত্মীয় স্বজন বাড়িতে আসলে ব্যালকনিতে বসেই গল্প করে। একদিন প্রিয়া যখন বসে টিভি দেখে, তখন তার ননদ দিশা তার কাছে গিয়ে বলে, বৌদি, আমি কখন থেকে ব্যালকনিতে বসে আছি, আমার পরীক্ষার প্রজেক্ট করছি, কিন্তু তোমার কোনো খেয়াল নেই। আমার তো খিদে পেয়েছে, আমাকে তুমি খেতে দেবে না? আমি এখন সিরিয়াল দেখছি, আমাকে ডিস্টার্ব করো না। আমি এখন রান্না বান্না করি, 2 তলার ব্যালকনিতে গিয়ে তোমাকে খাইয়ে আসতে পারবো না। ঠিক আছে, তোমাকে আর খেতে দিতে হবে না, আমি চললাম। এই বলে দিশা 2 তলার ব্যালকনিতে উঠে পড়ে। সে অনলাইনে নিজের জন্য পিৎজা অর্ডার করে। কিন্তু যখন ডেলিভারি বয় পিৎজা দিতে আসে, তখন দিশা দড়ি ফেলে ব্যালকনি থেকেই পিৎজা নিয়ে নেয়। আর দিশা যখন একা একা পিৎজা খেতে শুরু করে, তখন প্রিয়া ব্যালকনিতে গিয়ে বলে, কি ব্যাপার, তুমি একা একা ব্যালকনিতে বসে পিৎজা খাচ্ছ? আমাকে তো একবার ডাকতে পারতে। কেন? তুমি তো সব সময় ব্যালকনিতে আসতে পছন্দ করো না। আমি তোমাকে বললাম আমার খিদে পেয়েছে, আমাকে রান্না করে খাওয়াতে, কিন্তু তুমি সিরিয়াল দেখতে ব্যস্ত ছিলে। তাই আমি আমার মতো পিৎজা অর্ডার করে খেয়ে নিচ্ছি। তোমাকে আর ব্যালকনিতে আমার সাথে বসে পিৎজা খেতে হবে না, তুমি নিচে যাও। এই শুনে প্রিয়া রাগ করে নিচে নেমে যায়। দেখতে দেখতে এভাবেই সময় কাটতে থাকে। প্রিয়া সংসারের সমস্ত কাজ করে, রান্নাবান্না করে, জামা কাপড় পরিষ্কার করে। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা ব্যালকনি থেকে কিছুতেই ঘরের মধ্যে যেতে চায় না। একদিন জামা কাপড় ধুয়ে প্রিয়া যখন ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলতে যায়, তখন, এ কি বৌমা, তুমি ব্যালকনিতে এরকম ভেজা জামা কাপড় বিছিয়ে দিচ্ছ কেন? আমরা কত সুন্দর সুন্দর নতুন আর্টিফিশিয়াল গাছ লাগিয়েছি, সব তো নষ্ট হয়ে যাবে। আর আমাদের বাড়ির সামনের ভিউটাও তো পুরো ব্লক হয়ে যাচ্ছে। ব্যালকনিতে জামা কাপড় মেলবো না তো কোথায় মেলবো? ছাদে নারকেলের দড়ি ছিঁড়ে পড়ে আছে, তাই ব্যালকনিতেই জামা কাপড় দিতে হবে। তাতে যদি আপনাদের আর্টিফিশিয়াল গাছ নষ্ট হয়ে যায়, এতে আমার কিছু করার নেই। এই বলে প্রিয়া জামা কাপড় মেলে ব্যালকনি থেকে চলে যায়। কিন্তু রচনা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। প্রিয়া যাতে ব্যালকনিতে আর জামা কাপড় মেলতে না পারি, তাই রচনা দেবী পরের দিন আরো বেশি করে গাছ কিনে ব্যালকনিতে বসিয়ে দেয়, যার ফলে তাদের গোটা ব্যালকনি গাছে ভরে ওঠে। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে পুরো পরিবার ব্যালকনিতে এক্সারসাইজ করে, সেখানে বসেই চা পান করে এবং ব্রেকফাস্টও খায়। তার উপর দিশা ব্যালকনিতে বসে দোলনা চড়তে চড়তে পড়াশোনা করে। রচনা দেবীও সারাদিন ব্যালকনিতে বসে আরাম করে। একদিন যখন প্রিয়া সবাইকে ব্যালকনিতে খাবার পরিবেশন করে, তখন, বৌমা, আজকে তুমি বিরিয়ানিটা খুব ভালো রান্না করেছো। যাও, রান্নাঘর থেকে আমাদের জন্য আরো বেশি করে বিরিয়ানি নিয়ে এসো। আমি তো আপনাদের তখনই বললাম যে আপনাদের যদি আর বিরিয়ানি দরকার হয় তাহলে বলুন, আমি একেবারেই নিয়ে আসবো। কিন্তু আপনারা বললেন যে আর বিরিয়ানি লাগবে না, তাই আমি নিচ থেকে গিয়ে শুধুমাত্র শসা আর পেঁয়াজ নিয়ে আসলাম। এখন আবার বলছেন বিরিয়ানি নিয়ে আসতে। আমি কতবার ওঠানামা করব বলুন তো? এর থেকে ভালো আপনারা একতলায় বসে খাবার খেতে পারেন তো। মা একটু এক্সট্রা বিরিয়ানি চাইছে, তাই তুমি এত কথা শোনাচ্ছ? বারবার ওঠানামা করেছো তো কি হয়েছে? তাতে আহামরি মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। যাও গিয়ে বিরিয়ানি নিয়ে এসো।
আচ্ছা বৌমা, বলছি তোমার যখন এতবার উপর নিচ করতে অসুবিধা হয়, তাহলে আমরা ঠিক করেছি যে ব্যালকনিতেই তোমার জন্য রান্না বান্না করার ব্যবস্থা করে দেব। তাহলে তুমি ব্যালকনিতে বসেই রান্না করতে পারবে। আর আমরা ব্যালকনিতে বসে যেহেতু খাওয়া দাওয়া করি, তাই তোমার আর কোনো অসুবিধা হবে না। কোনো দরকার নেই, এরকম খোলামেলা পরিবেশে রান্না করতে আমার মোটেই ভালো লাগে না। যেভাবে চলছে সেভাবেই চলুক। এই বলে প্রিয়া সেখান থেকে চলে যায়। এমনই একদিন রচনা দেবী, দিশা, প্রীতম এবং স্বপন বাবু একসাথে ব্যালকনিতে বসে চকলেট খায়। তখনই গল্প করতে করতে তারা চকলেটের প্যাকেট ব্যালকনি থেকে নিচে ফেলে দেয়। ঠিক তখনই তাদের পাড়ার দীপেশ বাবু সেখান থেকে পথ অতিক্রম করে। ইস মা গো মা, এই বাড়ির ব্যালকনির তলা দিয়ে একদম যেতে ইচ্ছা করে না। সেদিনে তো কে যেন আমার মাথায় জল ফেলে দিয়েছিল, আর আজকে আবার চকলেটের প্যাকেট ফেলছে। এই যে বৌদি, আপনাদের কি ব্যালকনি ছাড়ার কোনো ঘর সংসার নেই নাকি? সারাদিন তো ব্যালকনিতে বসে থাকেন, একবার নিচের দিকে তাকিয়ে লোকে যে যাওয়া আসা করছে সেটাকে খেয়াল করেন না? তাদের মাথায় আপনি চকলেটের প্যাকেট ফেলছেন। এই যে শুনুন, আপনার থেকে এত জ্ঞান নিতে যাব না। আপনি যখন আপনার বাড়ির জানালার ধারে বসে বসে কাকের মতো গলা নিয়ে গান প্র্যাকটিস করেন, তখন আমাদের কানে খুব ব্যথা করে। কিন্তু আমরা কি কিছু বলেছি? আমরা ব্যালকনিতে থাকবো নাকি অন্য ঘরে থাকবো সে বিষয়ে আপনাকে দেখতে হবে না। তার থেকে বরং আপনি উপরের দিকে তাকিয়ে পথ হাঁটবেন। কি আমার কাকের মতো গলা? নাকি আপনারা ব্যালকনিতে কাকের মতো বসে থাকেন? একদম ফালতু কথা বলবেন না। যত সব বাজে পরিবার, একটা ঘর সংসার বলে কিচ্ছু নেই। সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু ব্যালকনিতেই পড়ে থাকে। দীপেশবাবু এই কথা বলে সেখান থেকে চলে যায়। এভাবে বেশিরভাগ দিন রচনা দেবীর পরিবারের সাথে তাদের ঝামেলা হয়, কিন্তু তবুও রচনা দেবীর পরিবার ব্যালকনি ত্যাগ করে ঘরে থাকতে পারে না। এরই মধ্যে একদিন দিশার সাথে সায়ন্তনীর বিয়ে ঠিক হয়। এখন যেহেতু বাড়িতে বিয়ের পরিবেশ, তাই ধীরে ধীরে বাড়িতে আত্মীয় স্বজনরা আসতে শুরু করে। মা, বাড়িতে এখন আত্মীয় স্বজন ভরে যাচ্ছে। এতজনকে একসাথে কোথায় ঘুমাতে দেব বলুন তো? একতলায় মাত্র দুটো ঘর, আর দুই তলায় একটা ঘর। একটা ঘরে তো রাত্রিবেলা আমি ঘুমাই। এতজন আত্মীয় স্বজন এখন কোথায় থাকবে আমি সেটাই বুঝতে পারছি না। শোনো, বাড়িতে একেই বিয়ের পরিবেশ, তাই তুমি এখন ঘর আটকে থেকে পড়ে থাকবে না। আত্মীয় স্বজনরা কোথায় শোবে মানে? সবাই ঘরে বিছানা করে শোবে, আর আমরা ব্যালকনিতে থেকে যাব। তাহলে কোনো সমস্যা হবে না। সত্যি বাবা, এই পরিবার পারেও বটে। আমার মনে হয় এরা মেয়ের বিয়ে ব্যালকনিতেই দিয়ে দেবে। ব্যালকনি ছাড়া সারাদিনে আর কোথাও থাকার জায়গা নেই এদের। শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়া বাধ্য হয়ে রাত্রিবেলা ব্যালকনিতেই ঘুমায়। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন দিশা তার বিয়ে উপলক্ষে শপিং করে নিয়ে আসে। কি ব্যাপার দিশা, তুমি নাকি সুন্দর সুন্দর বেনারসি গহনা সবকিছু কিনে নিয়ে এসেছো? কোথায়? আমাকে একবার দেখালে না তো। হ্যাঁ, ব্যালকনিতে চলো, ওখানে মা, মাসি, পিসি সবাই বসে আছে। সবাই একসাথে গল্প করছে। ওখানে আমি সবার সামনে আমার শাড়ি, জামা কাপড়, গহনা সবকিছু দেখাবো। চলো। দিশা এই কথা বললে প্রিয়াও ব্যালকনিতে চলে যায়। সেখানে বসেই দিশার বেনারসি শাড়ি, গহনা সবকিছু দেখা হয়। এমনকি দিশার মেহেন্দি অনুষ্ঠান ব্যালকনিতে আয়োজন করা হয়। তাদের ব্যালকনি সেদিন খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়। সবাই মিলে ব্যালকনিতে একসাথে নাচানাচি করে, গান গায়। ব্যালকনিটা যেন প্রিয়ার শ্বশুরবাড়ির লোকেদের কাছে জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে। কিন্তু প্রিয়ার মোটেই এরকম ব্যালকনিতে সময় কাটাতে ভালো লাগে না, কারণ চারিদিক থেকে সবাই তাদের পরিবারের দিকে উঁকি মেরে তাকিয়ে থাকে। ব্যালকনিতে থাকার ফলে তাদের কোনো নিজস্বতা থাকে না। একদিন, রচনা, তোর মেয়ের বিয়ে উপলক্ষে আমরা আত্মীয় স্বজনরা এসে কবে থেকে তোর বাড়িতে পড়ে আছি। আমাদের জন্য তোদেরকে সারাদিন ব্যালকনিতে থাকতে হচ্ছে, তাই না? না না, কোনো ব্যাপার নয়। আমরা এমনিতেই ব্যালকনিতে থাকতে ভালোবাসি। আর তাছাড়া কিছুদিনের মধ্যে গরম পড়ে যাবে। এখন খুব সুন্দর হাওয়া হয়, তাই ব্যালকনিতে রাত্রিবেলা গায়ে চাদর চাপা দিয়ে ঘুমাতেও ভালো লাগে। কথাটা ঠিকই বলেছিস, কারণ আমাদেরও আর বদ্ধ ঘরে রাত্রিবেলা শুয়ে থাকতে ভালো লাগে না। এমনিতেও অনেক লোকজন হয়ে গেছে, তাই আমরা ঠিক করেছি আমরা সবাই আজকে রাত্রিবেলা ব্যালকনিতেই ঘুমাবো। এভাবে সেদিন ব্যালকনিতে অনেক বড় বিছানা করা হয়। রাত্রিবেলা সবাই একসাথে ব্যালকনিতে পাশাপাশি ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎই মাঝরাত্রিবেলা প্রিয়ার ঘুম ভেঙে যায়, আর সে ব্যালকনিতে তার ননদকে দেখতে পায় না। প্রিয়া তখনই ধীরে ধীরে একতলায় নেমে আসে, আর সে দেখে দিশা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কার সাথে যেন একটা গল্প করছে।
সুজয়, তুমি এখান থেকে চলে যাও। আমি কতবার তোমাকে বলেছি কালকে আমার বিয়ে। তুমি আজকে প্লিজ আমাকে ডিস্টার্ব করবে না। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। সবাই ব্যালকনিতে ঘুমাচ্ছে, সেই সুযোগে আমি নিচে নেমে এসেছি। আর তোমার এত বড় সাহস যে তুমি আমাকে না জানিয়ে আমার বাড়িতে চলে এসেছো। আমি তোমাকে কিছুতেই বিয়ে করতে দেবো না। আমি তোমার গায়ে হাত তুলেছি, তার জন্য আই এম সরি। কিন্তু তাই বলে তুমি আমাকে ধোকা দিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারো না। আমার হবু বর অনেক ভালো, অনেক শান্ত। আর তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? তুমি একবার যখন আমার গায়ে হাত তুলতে পারো, তাহলে তুমি বারবার আমাকে মারতে পারবে। আমি কিছুতেই তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও। দিশা বারবার সুজয়কে চলে যেতে বললেও সুজয় কোনো কথা শোনে না। এমনকি সুজয় রেগে গিয়ে দিশাকে একটা জোরে থাপ্পড় মারি। ঠিক তখনই প্রিয়া সেখানে এসে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার ননদের গায়ে হাত তুলেছ? আমি তোমাদের সব কথা শুনে নিয়েছি। দিশা, আই এম প্রাউড অফ ইউ যে তুমি এরকম একটা ফালতু ছেলেকে রিজেক্ট করেছো। এর সাথে বিয়ে হলে তুমি জীবনে সুখে সংসার করতে পারতে না। এই বলে প্রিয়া সুজয়কে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়। থ্যাংক ইউ বৌদি, আজকে তুমি ছিলে বলে আমি বেঁচে গেছি। তোমার ব্যালকনি থেকে একা নিচে নেমে আসা মোটেই উচিত হয়নি। তুমি তো একবার আমাকে বলতে পারতে। আর আজকে যেহেতু আমরা সবাই মিলে ব্যালকনিতেই শুয়েছি, তাই ওই ছেলেটা সুযোগ পেয়েছে বাড়ির মধ্যে ঢুকে আসার। তোমরা তো সারাদিন ব্যালকনিতেই বসে থাকো। আমার মনে হয় ও তোমাদেরকে ফলো করেছিল, তাই আজকে সুযোগ পেয়ে বাড়ির ভেতরেই ঢুকে এসেছে। আমি তো বারবার বলি, ব্যালকনিতে এরকম সারাদিন পড়ে থাকার কোনো দরকার নেই। কোনোদিন একটা বড় বিপদ হতে পারে। কালকে বিয়ের অনুষ্ঠানটা হয়ে যাক, তারপর আমি মাকে ভালো করে বুঝিয়ে দেব। এই শুনে প্রিয়া খুবই খুশি হয়। পরের দিন দিশার ধুমধাম করে বিয়ে হয়ে গেলে দিশা এবং প্রিয়া সবার সামনে সবাইকে সত্যি ঘটনা খুলে বলে, যার ফলে রচনা দেবী এবং তার পরিবার কিছুতেই ব্যালকনিতে আর থাকতে চায় না। ব্যালকনিতে বসতে ইচ্ছা হলে তারা বিকালে কিংবা সন্ধ্যাবেলা 10-20 মিনিটের জন্য ব্যালকনিতে থাকে। এখন তারা কিছুতেই সারাদিন ব্যালকনিতে পড়ে থাকে না। কবিতা এবং বল্টু দুই ভাই বোন ছিল। কবিতার বয়স ছিল 14 বছর আর বল্টুর বয়স ছিল 12 বছর। তাদের দুজনের মধ্যে সবসময় ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। দুই ভাই বোনের মধ্যে কোনো কিছুতেই মিল ছিল না। দুজনে একে অপরের উপর সবসময় রেগে থাকতো। আর এমনকি মাঝে মধ্যে তারা দুজনে মারপিটও করত। তাদের পরিবারে ছিল তাদের মা মালতী দেবী, বাবা প্রকাশ বাবু এবং তাদের ঠাকুমা কাঞ্চনা। তাদের মা এবং ঠাকুমা দুজনেই বল্টুকে খুব ভালোবাসতো, কিন্তু কবিতা মেয়ে হওয়ায় তার প্রতি তার মা ও ঠাকুমার আচরণ খুব একটা ভালো ছিল না। একদিন মালতী পায়েস রান্না করছিল। ও মা, তোমার তো পায়েস রান্না হয়ে গেছে। আহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। দাও না মা আমাকে পায়েস দাও। আমি কখন থেকে বসে আছি, আমি পায়েস খাবো, দাও আমাকে। এই মেয়ে, তোর কি একেবারে ধৈর্য সহ্য নেই? মেয়ে মানুষ হয়ে জন্মেছিস আর অথচ ধৈর্য বলতে কিচ্ছু নেই। এক কথা কতবার বলতে হয়? চুপ করে বস। ঠাম্মি, দেখো না মা পায়েস দিচ্ছে না। এই মেয়েটা তো বড্ড বকে। তোকে এখন পায়েস দেওয়া যাবে না। সবেমাত্র পায়েসটা তো উনুন থেকে নামালাম, আর তুই অমনি খাই খাই শুরু করলি। মেয়েদের এত খাই খাই করতে নেই। আমাকে এখন পায়েস দেবে না, তাহলে কখন পায়েস খেতে দেবে? দাঁড়া, বল্টু স্কুল থেকে আসবে, বল্টুকে আগে পায়েস খেতে দেবো, তারপর তোকে দেব। বাড়ির যে কোনো জিনিস রান্নার পর ছেলেদের মুখে আগে দিতে হয়, তারপর মেয়েদের দিতে হয়, না হলে সংসারের আয় উন্নতি চলে যায়। বল্টু যতক্ষণ স্কুল থেকে বাড়ি ফিরছে না, ওর জন্য অপেক্ষা কর। এটা শুনে কবিতার মন খুব খারাপ হয়ে যায়। সে তার ভাইয়ের স্কুল থেকে আসার জন্য অপেক্ষা করতে থাকে। বিকেলবেলা বল্টু স্কুল থেকে বাড়িতে এলে মালতী দেবী খুবই ভালোবেসে বল্টুকে নিজের হাতে করে পায়েস খাওয়ায় এবং তারপরই কবিতাকে পায়েস খেতে দেয়। মা, আমাকে এতটুকু পায়েস দিলে, আর ভাইকে তো তুমি অনেকটা পায়েস খাওয়ালে, আমার বেলায় এত কম কেন? এই মেয়েটার মাথায় কবে যে বুদ্ধি হবে? তোর মধ্যে তো দেখছি মেয়েদের কোনো গুণই নেই। মেয়েদের থেকে ছেলেদের বেশি খাবারের প্রয়োজন হয়। মেয়েদের কম খেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ছেলেদের অনেক শক্তির প্রয়োজন। খেয়ে নে তুই এবার, আর বেশি বকবক না করে। পায়েস খাওয়ার পর বল্টু বাইরে খেলতে চলে যায়। সে প্রত্যেকদিন স্কুল থেকে এসে কিছু খাবার খেয়ে বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়ে পড়তো, কিন্তু কবিতাকে কখনোই তার মা এবং ঠাম্মি বাইরে গিয়ে খেলতে দিত না। তাকে রাত দিন 24 ঘন্টা বাড়ির মধ্যেই বন্দি থাকতে হতো। তাই সে বাড়িতে একা একা পুতুল নিয়ে খেলা করত।
এমনই একদিন সে পুতুল নিয়ে খেলা করছিল এবং নিজে নিজেই খেলতে খেলতে হাসাহাসি করছিল। সেই সময় সেখানে বল্টু এসে কবিতার পুতুলটা কেড়ে নেয়। এই, তুই আমার পুতুল নিয়েছিস কেন? আমার পুতুল ফেরত দে বলছি। না, দেব না। কি করবি তুই? অনেকক্ষণ থেকে দেখছি তুই পুতুল নিয়ে খেলা করছিস। আর খেলতে হবে না, অনেক খেলেছিস। যা এবার এখান থেকে, যা যা, পালা। আমি খেলছি তাতে তোর কি? এই পুতুল নিয়ে তুই কি করবি? তুই কি পুতুল খেলবি? না, পুতুল নিয়ে মেয়েরা খেলে। আমি মেয়ে নয় যে আমি পুতুল নিয়ে খেলবো। এমনিই আমার তোকে বিরক্ত করতে ভালো লাগে। আমি পুতুল দেব না। কি করবি কর এবার। আমি কিন্তু মারবো ভাই, বলে দিলাম। আমার পুতুল দে বলছি। দিবি? দে না। আমার পুতুলটা নিয়ে কি করছিস? পুতুলটা ভেঙে যাবে তো। বল্টু কিছুতেই কবিতাকে তার পুতুলটা ফেরত দেয় না। দুই ভাই বোন পুতুল নিয়ে ঝগড়া করতে করতে একে অপরের গায়ে হাত তুলে ফেলে। তারা দুজনেই একে অপরকে মারধর করতে থাকে। ঠিক সেই সময় সেখানে কাঞ্চনা চলে আসে। এই কবিতা, কি করছিস তুই? তুই বল্টুকে মারলি কেন? তুই আমার নাতির গায়ে হাত তুললি? তোর সাহস তো কম নয়। বল্টু তো আমাকে মেরেছে, তুমি সেটা দেখতে পাওনি? আমি বল্টুকে মেরেছি সেটা তুমি দেখতে পেয়েছো। বল্টু তোমার নাতি, আর আমি যে তোমার নাতনি হই। সব সময় তুমি নাতি নাতি করো কেন বলো তো? এই, বল্টু মেরেছে তাতে কি হয়েছে? ও তো তোর ছোট ভাই হয়, আর তুই তো বড়। তুই জানিস না ছেলেদের গায়ে মেয়েদের কখনো হাত তুলতে নেই? ছেলেদের গায়ে হাত তুললে মেয়েদের পাপ হয়। ছেলেদেরকে কখনোই মারতে নেই। কেন? আমি তো ওর থেকে বড় হই, আর ও আমার থেকে ছোট হয়ে আমাকে মারবে, তাতে ওর পাপ হবে না? আর আমি মারলেই পাপ হবে? হ্যাঁ, পাপ হবে। দুদিন পর শ্বশুর বাড়ি গিয়ে সংসার করবে। এখনো তোর মাথায় কোনো বুদ্ধি হলো না? আমি আজকের পর থেকে যদি কখনো বল্টুর গায়ে হাত তুলতে দেখেছি, দেখিস আমি তোর কি করি। আর অত রাত দিন খেলা কিসের? দুদিন পর শ্বশুর বাড়ি যাবি, যা গিয়ে সংসারের কাজ কর। সারাদিন শুধু ধেই ধেই করে নেচে বেড়াবে। মেয়ে হয়ে জন্মেছে, একটা জায়গায় স্থির হয়ে বসতে পারে না। ঠাকুমার কথা শুনেই কবিতা সেখান থেকে রান্নাঘরে চলে যায় এবং ঘরের কাজ করতে থাকে। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। একদিন বল্টু ও কবিতা দুই ভাই বোন একসঙ্গে টিভি দেখছিল এবং টিভিতে ফানি ভিডিও দেখতে দেখতে দুই ভাই বোন খুব জোরে জোরে হাসাহাসি করছিল। এই দিদি, দেখ দেখ, ওই ছেলেটা কিভাবে পড়ে গেল। আর ওই মেয়েটাকে দেখেছিস? ওই মেয়েটা কত ভয় পেয়ে গেছে। বল্টু, ওই মেয়েটা কত ভীতু, তাই না? এই কবিতা, তুই এত জোরে জোরে হাসছিস কেন রে? আস্তে আস্তে হাসতে পারিস না তুই? এবার কি আমি হাসতেও পারবো না? ভাইও তো অত জোরে জোরে হাসছে। কই, তুমি ভাইকে তো কিছু বললে না? আরে বাবা, তুই সব সময় তোর ভাইয়ের সঙ্গে নিজেকে তুলনা করিস কেন? আর কতবার বলবো, ছেলে আর মেয়ে সমান নয়। মেয়েদের দাঁত বের করে খিলখিল করে হাসতে নেই, লোকে খারাপ বলবে। মেয়েদের সব সময় আস্তে আস্তে হাসতে হয়। দেখলি তো মা কি বললো? একদম জোরে জোরে হাসবি না, আস্তে আস্তে হাসবি। এরকম ভাবে সময় কাটতে থাকে। কবিতার জীবনে ঘটে যাওয়া এই ছোট ছোট জিনিসগুলো তার মনে মারাত্মক রকম ভাবে প্রভাব ফেলতো। তার মা এবং ঠাকুমা সব সময় তাকে এটা বোঝানোর চেষ্টা করত যে ছেলে আর মেয়ে সমান নয়, মেয়েদের স্থান সব সময় ছেলেদের নিচে হওয়া উচিত। কবিতা স্বাধীনভাবে কোনো কিছুই করতে পারত না। অপরদিকে সে দেখত বল্টু নিজের ইচ্ছা মতো যখন যা ইচ্ছা তাই করতে পারত, কিন্তু তার মা এবং ঠাকুমা বল্টুকে কোনো কিছুতেই শাসন বারণ করত না। দিনের পর দিন এগুলো দেখে আস্তে আস্তে কবিতা বিরক্ত হয়ে উঠেছিল। একদিন, এই কবিতা, তোর বাবা চাষের জমি থেকে বাড়ি এসেছে, যা তোর বাবাকে চা করে দে। কি হলো? কি বললাম? এক কথাই শুনতে পেলি না? কবিতা তার মায়ের কথা শুনে রান্নাঘরে যায় এবং তার বাবার জন্য চা করে নিয়ে আসে। এই নাও বাবা তোমার চা। কি হয়েছে আমার মেয়েটার? আজকে চায়ে মিষ্টি কম হয়েছে। নিশ্চয়ই আমার মেয়েটার মনটা আজকে ভালো নেই। কি হয়েছে মা, তোমার মন খারাপ কেন? বাবা, মা আর ঠাম্মি আমাকে একটুও ভালোবাসে না, আমাকে একটুও পছন্দ করে না। সব সময় ওরা ভাইকে সাপোর্ট করে।
ভাই কিছু ভুল করলেও আমাকে বকে, ভাইকে কিছু বলে না। সব সময় বলে তুই মেয়ে, তুই মেয়ে, তুই এটা করবি না, তুই ওটা করবি না, মেয়েদের এটা করতে নেই, ওটা করতে নেই। তুমি বলো তো বাবা, ছেলে আর মেয়েকে এক হতে পারে না? কি রে, তোর বাবা বাড়ি আসতে না আসতেই নালিশ করা শুরু করেছিস? তোর স্বভাবটা তো খুব খারাপ হয়ে গেছে। এখন থেকে এরকম করছিস, শ্বশুর বাড়িতে গিয়ে কি করবি? ঠাম্মি, তুমি একদম বেশি কথা বলবে না। আমি আমার বাবার সঙ্গে কথা বলছি, তোমাকে তো আমি কিছু বলছি না। তুমি যাও, তোমার নাতিকে ভালোবাসো। দেখেছিস তোর মেয়েটার অবস্থাটা, দেখ কেমন বেয়াদবি হয়েছে। শুধু মেয়ে মানুষ হয়ে কেমন মুখে মুখে তর্ক করছে। এই, তুই মেয়ে হয়ে জন্মেছিস আর মেয়েদের মতো করে থাকতে পারিস না? দেখেছো তো বাবা, এই বাড়িতে আমার সঙ্গে খুব অন্যায় করা হয়। ভাইকে স্কুলে যেতে দেওয়া হয়, কিন্তু আমাকে স্কুলে যেতে দেয় না। ভাই রোজ বাইরে খেলতে চায়, আমাকে তো বাড়ির বাইরে পাও দিতে দেয় না। যে কোনো জিনিস রান্না হলে আগে ভাইকে খেতে দেয়, আমাকে দেয় না। আমি মুখে মুখে কোনো কথা বলতেও পারবো না, এমনকি আমাকে জোরে জোরে হাসতেও দেয় না। আমি সারাদিন বাড়িতে থাকি, আর আমি বাড়ির কত কাজ করি, আর ভাই তো সারাদিন বাইরে মজা করে। আমি মজা করি কে বলেছে তোকে? আমি রোজ কষ্ট করে স্কুলে যাই, পড়াশোনা করি, রোজ ছাগলগুলোকে চড়াতে নিয়ে যাই, তারপর আবার আমি বাবার সঙ্গে জমিতে গিয়ে বাবার হাতে হাতে কাজও করি। তুই এগুলো পারবি না করতে, তোর গায়ে শক্তি নেই, কারণ তুই মেয়ে, বুঝেছিস? আমি মেয়ে তাতে কি? তোর কাজগুলো তো খুবই সহজ, আমার কাজগুলো তুই কখনোই করতে পারবি না। আমি সারাদিন মায়ের সঙ্গে কাজ করি, আর আমার গায়ে শক্তি নেই? তুই দেখবি আমার গায়ে শক্তি আছে কিনা। আই দেখি কে যেতে তাহলে। এই বলে দুই ভাই বোন আবার মারপিট করতে থাকে। এই মারপিট বন্ধ কর তোরা। এরকম ভাবে মারপিট করে কোনো সমস্যার সমাধান হবে না। আমার কাছে এর একটা অনেক ভালো সমাধান আছে। কবিতা, তোমার মনে হয় বল্টুর কাজ অনেক সহজ, আর বল্টু, তোমার মনে হয় কবিতার কাজ অনেক সহজ। আজ থেকে বল্টু কবিতার কাজ করবে আর কবিতা বল্টুর কাজ করবে। আজ থেকে 1 মাস পর্যন্ত বল্টু কবিতার জায়গায় থাকবে আর কবিতা বল্টুর জায়গায়। বাবা, তাহলে আমি রোজ স্কুলে যেতে পারবো তো? হ্যাঁ নিশ্চয়ই। বল্টু যা যা করতো কাল থেকে তুই তাই করবি। এ কি বলছো? স্কুলে গিয়ে পড়াশোনা করে চাকরি বাকরি করা তো ছেলেদের কাজ, এটা তো মেয়েদের কাজ নয়। মেয়েদের ঘরে থেকে সংসারের কাজকর্ম শেখা দরকার, যেগুলো শ্বশুর বাড়িতে গিয়ে কাজে লাগবে। মেয়েরা স্কুলে যেতে পারবে না, পড়াশোনা করতে পারবে না, এটা তোমাকে কে বলেছে? আজকে ছেলে মেয়েদের এই অবস্থা তোমাদের জন্যই হয়েছে। তোমাদের চিন্তা ভাবনা পাল্টানো খুবই দরকার। ঠিক আছে, তোমাদের দুজনকে কি বললাম মনে আছে তো? তোমাদের মধ্যে প্রথমে যে হার মানবে তাকে কিন্তু অন্যজনের কথা সব শুনে চলতে হবে। পরের দিন থেকে কবিতা বল্টুর জায়গায় স্কুলে যায়, এবং বল্টু কবিতার জায়গায় বাড়ির কাজগুলো করতে থাকে। কবিতা ঘরের বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর মোছা এবং তার মায়ের রান্নার কাজে সাহায্য করা সবকিছুই করত। মেয়েদের মতো ঘরের কাজ করতে গিয়ে বল্টু মনে মনে বুঝতে পারছিল যে মেয়েদের কাজ সত্যিই খুব কষ্টকর, কিন্তু তবুও সে কিছুতেই হার মানতে রাজি ছিল না। তাই সে কবিতার মতোই সব কাজ করতে থাকে। বাবা, মেয়েদের কাজ সত্যিই খুব কষ্টকর। যাই, আমার সব কাজ হয়ে গেছে, এবার একটু খেলে আসি। না বল্টু, তুমি তো বাইরে যেতে পারবে না, কারণ তোমার দিদি কখনোই বাইরে খেলতে যায় না, ও সারাদিন বাড়িতেই থাকে। তুমিও বাইরে যেতে পারবে না। এটা শুনে বল্টুর মন খুব খারাপ হয়ে যায়। অপরদিকে কবিতা বল্টুর জায়গায় স্কুলে গিয়ে খুবই খুশি ছিল। সে খুব আনন্দে পড়াশোনা করতে থাকে। শুধু তাই নয়, বল্টুর মতো তাকেও তার বাবার সঙ্গে জমিতে গিয়ে কাজ করতে হয়। কি হলো কবিতা? এই বস্তাগুলো তুলতে আমাকে সাহায্য করো। আমি একা একা এত ভারী বস্তা তুলতে পারি না। বল্টু আমাকে বস্তাগুলো গাড়িতে তুলতে সাহায্য করে। ওরে বাবা, বস্তাগুলো তো খুবই ভারী। ভাই এত ভারী ভারী বস্তা কিভাবে তোলে? ঠিক আছে বাবা, আমি ধরছি। জমিতে কাজ করার সময় কবিতাও মনে মনে বুঝতে পারে যে ছেলেদের কাজও অতটা সহজ নয়, কিন্তু কবিতাও বল্টুর মতো হার মানতে রাজি ছিল না। দুই ভাই বোন এভাবে 1 মাস কাটিয়ে দেয়। তাহলে দেখলে তো, তোমাদের দুজনের মধ্যে তোমরা কেউই হার মানলে না। এটা থেকে তোমরা কি বুঝতে পারলে? ছেলেদের কাজ হোক আর মেয়েদের কাজ, কারোর কাজই সহজ নয়। কিন্তু মেয়েরা চাইলেই ছেলেদের কাজ করতে পারে, আর ছেলেরাও চাইলে মেয়েদের কাজ করতে পারে। অর্থাৎ ছেলে আর মেয়ে এক সমান, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আর কাল থেকে বল্টুর মতো কবিতাও স্কুলে পড়াশোনা করতে যাবে।
এই কথা শুনে কবিতা খুবই খুশি হয়। রামপ্রকাশ বাবু তার বউ এবং মাকেও ভালোভাবে ব্যাপারটা বোঝায়। তারা তাদের ভুল বুঝতে পারে এবং তারা বল্টু ও কবিতার মধ্যে ভেদাভেদ করা বন্ধ করে দেয়। কবিতা ও বল্টু এখন স্বাধীনভাবে বসবাস করতে থাকে।